বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৮৬তম জন্মবার্ষিকী ১৪৩২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে জেলা প্রশাসন ময়মনসিংহ। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলু সারা ভরা নদী হলো ধারা খর পরশা কাটিতে কাটিতে ধান এলি বর্ষা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছয়া বসে মাথা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পাখিতে ছোট ক্ষেত আমি একলা গান দিয়ে তরি দিয়ে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওখানে ভরা পারে চলে যায় কোনো দিকে নাহি যায় ঢেউগুলি নিরুপায় ভাঙতে পারে দেখে যেন মনে হয় চিনি ওখানে। তোমার উপস্থিতি এবারে নিবেদন কবি প্রাবন্ধিক কাউসুর রহমান মহোদয়কে এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো রবীন্দ্রনাথ ও বাংলাদেশ শিরোনামের মুখ্য আলোচনা। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি প্রাবন্ধিক কাউসুর রহমান মহোদয়কে। সেই সাথে আবৃত্তি বিভাগের শিক্ষার্থীদেরকে মঞ্চের পেছনে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ময়মনসিংহ বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয়, সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আজকের অনুষ্ঠানে সম্মানিত আলোচক কবি অনুবাদক শামসুল ফয়েজ। আমরা জানি যে আমাদের সাহিত্য সংস্কৃতির মহান পুরুষ, প্রধান পুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দ্বীপের চারদিকে থাকে যেমন জল, আমাদের চারদিকে রবীন্দ্রনাথ। বাংলাভাষী মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ সত্য সুন্দর কল্যাণের কবি, রবীন্দ্রনাথ শান্তির কবি, রবীন্দ্রনাথ যুদ্ধ বিরোধী কবি, রবীন্দ্রনাথ বৈষম্য বিরোধী কবি, রবীন্দ্রনাথ সর্বমাত্রিক সাম্যের কবি। আজকের এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে আজকে যখন গাজায় ইসরায়েলিরা নির্বিচারে হত্যা করছে, এই মানুষকে নারী পুরুষ নির্বিচারে যখন হত্যা করছে ফিলিস্তিনিদেরকে, সেই সময় রবীন্দ্রনাথের যুদ্ধ বিরোধী যে বাণী, সেই বাণী খুবই প্রাসঙ্গিক। এবং আজকের যে আলোচনার যে শিরোনাম রবীন্দ্রনাথ ও বাংলাদেশ, আমি মনে করি জেলা প্রশাসন যে এই শিরোনামটি চয়ন করেছেন এটিও অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন এই বাংলাদেশে এসে। রবীন্দ্রনাথের এই সোনারপুরি চিত্রা মানুষ অনেক কাব্য কিন্তু এই পদ্মা নদীর তীরে বসে, এই শিলাইদহে বসে কিন্তু তিনি লিখেছিলেন। এবং আমার আগে পূর্ববর্তী বক্তা কবি অনুবাদক শামসুল ফয়েজ বলেছেন যে এই ডাকঘরের কথা, এই পুষ্পস্তরের কথা। আমরা জানি রবীন্দ্রনাথ বহুমুখী প্রতিভার অধিকারী একটা মানুষ, কবি, গীতিকার, স্রষ্টা, ছোট গল্পকার, উপন্যাসী, নাট্যকার, বাহুল্যিক, শিক্ষাবিদ, তারপর উদ্যোক্তা হিসেবেও তাকে আমরা বিবেচনা করতে পারি। এবং তিনি বিশ্বভারতীর মতো একটি মহান প্রতিষ্ঠান তিনি সেখানে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কৃষি এবং সমবায় ভাবনা বিষয়ে আমাদেরকে জ্ঞান করেছিলেন, যার সূত্র ধরে কৃষি ব্যাংক এবং সমবায় ব্যাংকের প্রতিষ্ঠা করেছে। আমরা জানি রবীন্দ্রনাথ নানা রবীন্দ্রনাথের মালা। আমার আগে কবি শামসুল ফয়েজ বলেছেন রবীন্দ্রনাথ শুধু একটি নোবেল পুরস্কার নয়, তিনি বেশ কয়েকটি নোবেল পুরস্কার পেতে পারতেন। রবীন্দ্রনাথ এত বহুমুখী প্রতিভার অধিকারী যে তার সঙ্গে কিছুটা তুলনা করে ভিক্টর হুগোর সঙ্গে তার কিছুটা তুলনা করা হয়। কিন্তু ভিক্টর হুগো এত বহুমাত্রিক ছিলেন না। আমরা শেক্সপিয়ারের কথা জানি, তিনি কবি ছিলেন, নাট্যকার ছিলেন, কিন্তু সাহিত্যের সব শাখায়, সংস্কৃতির বিভিন্ন শাখায় তার সমালোচনা ছিল।
তো আজকে আমরা যে জানি যে রবীন্দ্রনাথ এই সত্য সুন্দরের কথা বলেছি, রবীন্দ্রনাথ যে সুন্দরের কথা বলেছেন সেই সুন্দর কিন্তু পার্থিব সুন্দরের কথা তিনি বলেননি। তিনি এক কথা বলেছেন, তিনি অনন্ত সৌন্দর্যের কথা বলেছেন। কারণ মানুষের মনে একটি বিশুদ্ধ সৌন্দর্যের অনুভূতি সৃষ্টি করার জন্য রবীন্দ্রনাথ একটি সৌন্দর্যের যে একটি রূপকল্প নির্মাণ করেছে এবং তার এই করি কোমল কাব্যগ্রন্থ থেকে শুরু করে এই মানসিক সোনারপুরি চিত্রা কেয়া নৈবেদ্য পলাতকা যত কিংবা পুনশ্চ কিংবা গীতাঞ্জলি বা সংস অফ প্যারিস যেটিতে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন, সবগুলোতেই এই রবীন্দ্রনাথের এই প্রেম প্রকৃতি সৌন্দর্যের কথা। আমরা জানি যে এই প্রেম ও প্রকৃতি মানুষের জীবনের একটি অনিবার্য অনুষঙ্গ বলা হয় থাকে। মানুষের রবীন্দ্রনাথ মনে করতেন মানুষের শিওরে শান্তি এবং স্বস্তি হয়ে বসে থাকে প্রকৃতি থেকে, এবং সেই জন্য তিনি মানুষ এবং প্রকৃতিকে একাত্ম করে রেখেছেন। এবং তার প্রকৃতির মধ্যে যে সৌন্দর্য চেতনা রয়েছে এমনটি নয়, তার প্রকৃতির মধ্যে সত্য এবং সুন্দরের কথা বলা আছে। কারণ আমরা তো সেই বহুল প্রচারিত সেই মায়াটি জানি, ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ। এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রকৃতি প্রেম এর সঙ্গে আমরা হোয়াটসঅ্যাপের যে কবিতা তার পাশিমুখতা উল্লেখ করতে পারি। এবং বাংলাদেশের রূপ সৌন্দর্য প্রকৃতি তিনি তার কবিতায়, তিনি তার গানে, তিনি তার গল্পে, তিনি তার উপন্যাসে তার প্রকৃতি করেছেন। আমরা মনে করি আজকে বাংলাদেশে বেশি করে রবীন্দ্র চর্চা করা দরকার। যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের চর্চা খুব বেশি হলেও রবীন্দ্র সাহিত্যের যে গবেষণা, রবীন্দ্র সাহিত্যের যে পঠন পাঠন সেটি কিন্তু খুব বেশি সেটি নতুন প্রজন্মের মধ্যে এই রবীন্দ্র সাহিত্য গবেষণার যে উৎসাহ এবং আগ্রহ সেটি সৃষ্টি করার জন্যে এই সরকার সদাশয় সরকারকে বিশেষ পদক্ষেপ দিতে হবে। আমরা মনে করি যে বাংলাভাষী মানুষ হিসেবে আমরা অত্যন্ত গৌরববোধ করি যে রবীন্দ্রনাথের মতো একটি মানুষ আমরা পেয়েছি আমাদের ভাষার কবি। যে ভাষার কবি রবীন্দ্রনাথ 3টি দেশের জাতীয় সঙ্গীত যার লেখা, বাংলাদেশ, ভারত, নেপাল, এটি নজিরবিহীন। আমরা জানি ভারত বহুভাষিক দেশ, কিন্তু রবীন্দ্রনাথের মতো আরেকজন কবি ভারতে জন্মগ্রহণ করে নাই। শুধু ভারতে কেন, সারা বিশ্বেও রবীন্দ্রনাথের মতো কবি সাহিত্যিক খুব কম আছে। আমরা যে কথা বলতে চাই যে রবীন্দ্রনাথ যে প্রকৃতি এবং সৌন্দর্য চেতনা যে তার, সেটি হচ্ছে তার অনন্ত প্রেম এবং অনন্ত সৌন্দর্যের চেতনা। তিনি মনে করতেন যে নারীর প্রকৃতি এবং প্রেমের প্রতি কিন্তু একজন নির্দিষ্ট রক্ত মানুষের নারীকে যদি সৌন্দর্য বা প্রেমের প্রতি হিসেবে বিবেচনা করা হয়, তাহলে সৌন্দর্য তার যে মহত্ব সেটি হারায়, সৌন্দর্য তার যে রহস্য সেটি হারায়। যেখানে সৌন্দর্য নেই সেখানে রহস্য নেই, সেখানে কবিতাও নেই, সেখানে সাহিত্যও নেই, সেখানে সৃষ্টিশীলতাও নেই। আমরা যাই হোক একটি কথা সংযুক্ত করাই ভালো, যে কথাটি আমরা সবাই বিশ্বাস করি যে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নতুন, এই কথাটি অত্যন্ত অত্যন্ত প্রাসঙ্গিক। এবং রবীন্দ্রনাথই বলেছিলেন, রূপনারায়ণের ফুলে জেগে উঠিলাম, জানিলাম এর জন্য সত্য নয়, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসলাম। কঠিনের ভালোবাসার শিক্ষা আমাদের থাকতে হবে। আমার বক্তা যে কবি অনুবাদক শান্তি বলেছেন, আমিও বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পুণ্যস্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই রবীন্দ্রনাথ এই বৈষম্যের বিরুদ্ধে ছিলেন, রবীন্দ্রনাথ শান্তির পক্ষ ছিলেন, রবীন্দ্রনাথ ন্যায়ের পক্ষ ছিলেন, অন্যায় অসত্য অত্যাচারের বিরুদ্ধে। আমরা যদি নিজেদেরকে প্রস্তুত করতে চাই তাহলে রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্রনাথের সঙ্গীত, রবীন্দ্রনাথের নাটক আমাদেরকে, নাটকের দ্বারস্থ আমাদেরকে হতেই হবে। আমরা রবীন্দ্রনাথ পড়ব, আমরা আরও বেশি রবীন্দ্র চর্চা করব এবং আমরা রবীন্দ্রনাথ নিয়ে ভাবব এবং রবীন্দ্রনাথের যে মহান বাণী, এই বাণীকে আমরা আমাদের জীবনে ধারণ করব এবং এটি ধারণ করে আমরা নিজেদেরকে, আমাদের সমাজকে, দেশকে, জাতিকে অনেক দূর নিয়ে যাব। এই
আজকের দিনের প্রচার। সবশেষে আমি রবীন্দ্রনাথের পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করে আমার সঙ্গে ধন্যবাদ। ধন্যবাদ জ্ঞাপন করছি কবি প্রাবন্ধিক কাউসুর রহমান মহোদয়কে। মঞ্চে আবারও সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি সংগত সঙ্গীত উপস্থাপন করার জন্য। এবারে নিবেদন জাগরণ যায় ধরে। যদি সন্ধ্যা আসেছে মন্দমন্থরে, সব সঙ্গীত গেছে নিজে থামিয়া, যদি সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জমেছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠন ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা কথা। এর অভিমুখুর এ যে অজাগর গরজে সাগর ফুলছে, এর অভিকুঞ্জ কুঞ্জ কুসুম রঞ্জিত, এর হিল্লোল কলকণ্ঠলে তুলছে। কোথারে সিঁড়ি ফুল পল্লব কুঞ্জিত, কোথারে সিঁড়ি কোথা আশ্রম শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। সমানিত উপস্থিতি, আমাদের এবারের নিবেদন আরও একটি সমানিত সঙ্গীত। অংশগ্রহণী জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। এর পরপরই আমাদের নিবেদন কবিতা আবৃত্তি, বৃত্ত আবৃত্তি, বৃষ্টি পরের তাপটুকুর শিরোনামের এই আয়োজনটিতেও আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। আয়োজনটির একদম শেষ পর্যায়ে রয়েছে গীতি নৃত্যনাট্য চণ্ডালিকা। পুরো আয়োজন থেকে আপনাদেরকে আমাদের পাশে চাই। এবারে নিবেদন সমবেত সঙ্গীত। Bye.
এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থীদেরকে। তাদের পরিবেশনা বৃষ্টি পরে কাপড় টুকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের এই রচনাটি তারা কবিতা আবৃত্তি করবে। নির্দেশনায় মোহাম্মদ সাইমুল হক। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থীদেরকে। এবার নিবেদন বৃষ্টি পরে কাপড় টুকুর, নদী এলো শিরোনামে পরিবেশনা। দিনের আলো নিভে এলো, সূর্যি ডুবে ডুবে, আকাশ থেকে মেঘ তুতেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজালো ঠং ঠং, ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মালিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে কাপড় টুকুর, নদী এলো পান, তার সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। বৃষ্টি পড়ে কাপড় টুকুর, নদী এলো পান, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু গুরু, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াচ্ছি সে না যায় লেখা জোখা, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি, বাইরে
বাইরেতে মেঘ ডেকে ওঠে, সৃষ্টি ওঠে কাছে। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। মনে পড়ে সুরানি দুরানির কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা, মনে পড়ে ঘরে কোলে মিটি মিটি আলো, একটা দিকে দেয়ালেতে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ। দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো, কবে কার সে কথা। সেদিনও কি এমনই তর মেঘের ঘটাখানা, থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা। তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে। কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থীদেরকে। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমার